আমরা কুমিল্লার লোকরা পরশ্রীকাত, এর বাইরে আমরা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে কুমিল্লার দাবির প্রশ্নে ৬২-তে ব্যারিস্টার রফিকের নেতৃত্বে তখন ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এক হয়েছিল। আর কোনোদিন কুমিল্লার মানুষ কোনোদিন এক হয় নাই কুমিল্লার প্রশ্নে। ৩টা আসলে ইলেকশন করা যায়, আমি ৩টাই চাবো। 2টা তো আছে, একটা যেটা আমি আছি, আর একটা হলো আমার সদর কুমিল্লা, আর একটা দেখে নিই কোনটা। মানে অর্থাৎ কুমিল্লা ৬ এবং কুমিল্লা ১০ এই দুটো চাইবেনই, আরেকটা কোনটা চাইবেন সিদ্ধান্ত নিতে পারছেন না? আমার তো মনে হয় সুযোগ থাকলে আমি 5টা করতাম, দেখতাম বুড়া হয়েছে কি দূর আগেছে মনে হচ্ছে। এই বিমানবন্দর এখন বন্ধ, ধান খেতে বিমানবন্দর হয়েছে, এটা বন্ধ। নদী দিয়া, সাগর দিয়া, পানি দিয়া রেল লাইন হয়েছে, কুমিল্লা ঢাকার রেল লাইন হয় নাই। কুমিল্লা বাঁচাও মঞ্চের সাথে কোনো রাজনীতি নেই, কুমিল্লার জন্য রাজনীতি আছে। সুতরাং এটা যদি কেউ আমার আসন মনে করে তার অন্যায় কিছু না, এবং দল চাইলে আমি সেখানে চাইতেও পারি। একই কথা একসময় এরকম একটা চিন্তা করেছিলাম, এখন বয়স হয়েছে, এটা চিন্তা করি না। এখন আমি কুমিল্লার জন্য কিছু করতে চাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুযোগটি কোথায় পাবো? আল্লাহ যখন যেখানে দেবেন সেখানে। ব্রিগেডকে বিশেষ করে বর্তমান সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার শওকত, উনি ছিলেন এটা নিপুণ কারিগর বিএনপিকে পরাস্ত করার জন্য। এই প্রজন্মের নেতা জাকারিয়া তাহের সুমন কুমিল্লাতে দলীয় সাংগঠনিক পরিস্থিতি বিরাট ভূমিকা রাখবে এবং রেকর্ড করবে। চ্যালেঞ্জটা আগে ছিল আওয়ামী লীগ, তারা চিহ্নিত ছিল। আর এখন যাদেরকে চ্যালেঞ্জ করবো তাদেরকে চিনি না, এখনো বুঝি না কত শক্তি আছে, তাও জানি না, দেখে নেই। একবার বাবার পক্ষে দাঁড়িয়েছে, আবার দেশের পক্ষে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এরকম সিচুয়েশন আছে ইনশাল্লাহ, আমার বলতে হবে না। সে জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, কল্যাণের প্রয়োজনে মানুষের কাছে থাকবে, আমি বিশ্বাস করি। দক্ষিণ কুমিল্লার জনপদের প্রাণের মানুষ হিসেবে পরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য আলহাজ মইনুল হক চৌধুরী। ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া এই মানুষটি এখনও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মানুষের অধিকার আদায়ে উন্নত কুমিল্লা গড়ার লক্ষ্যে। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং আগামীর পরিকল্পনা নিয়ে কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আলহাজ মইনুল হক চৌধুরীর সাথে। জনাব মইনুল হক চৌধুরী, কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। শুরুতেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমানে আপনার যে নির্বাচনী এলাকা সেটি হচ্ছে কুমিল্লা ১০, যেটি নাঙ্গলকোট সদর দক্ষিণের একাংশ এবং লালমাই উপজেলা নিয়ে গঠিত। কিন্তু মানুষ মনে করছে কুমিল্লা বাঁচাও মঞ্চের মাধ্যমে আপনি কুমিল্লা ৬ সদর আসনে একটি অবস্থান তৈরি করতে চাচ্ছেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। দেখুন, আমি কুমিল্লা সদরের লোক, কোতোয়ালির লোক। আমার পূর্বপুরুষ ৫০০ বছর আগের পর্যন্ত যুদ্ধ জানি আমরা এখানে বাস করি। সুতরাং আমার মূল ঠিকানা কোতোয়ালি, কুমিল্লা। নির্বাচনী এলাকা হিসাবে যখন কোতোয়ালির অংশ এবং লাকসামের অংশ নিয়ে নয় ছিল, সেটাতে আমার সংসদীয় রাজনীতি শুরু। মানুষ এটাকে আমার এলাকা হিসাবে জানে। এটা যখন একটি উপজেলা করে দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিকানা হিসাবে এই অঞ্চলের, এরপরেই চক্রান্ত করে আমার উপজেলা বিলুপ্তি করে এবং নির্বাচনী এলাকাও প্রথমে 2 ভাগ, পরে 3 ভাগ করে। আমি যখন বলেছিলাম যে 2 ভাগ করলেও আমি নির্বাচন করব, তখন এটাকে নির্বাচন কমিশন ১/১১ কমিশন, তারা এটাকে 3 ভাগ করে। আমাকে তখন কুমিল্লা সদর আসন থেকে নির্বাচন করতে নেত্রী নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন। এর আগের বার তিনি এখান থেকে নির্বাচন করেছেন, তিনি যেহেতু করতে পারবেন না বলেছিলেন। আমি তখন বলেছিলাম যে এই সদর আসনের নির্বাচনের জন্য আমার প্রস্তুতি নেই। এরপরও ওই বছর আমি নির্বাচন করিনি, তখন আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র নেমে আসে। গতবার আমি কিন্তু সেই থেকে আমি ঐক্যসংগতি করে ম্যাডামের নির্দেশে নির্বাচনী এলাকা পুনর্বহালের জন্য আন্দোলন করি। পরবর্তী পর্যায়ে 2014-তে আমাদের এলাকা 3 ভাগ থেকে 2 ভাগ হয়। 1 ভাগ দিয়ে দেয় নাঙ্গলকোটের সাথে, আরেক ভাগ দেয় তখন আবার লোটাস কামার নাঙ্গলকোট আসনটি বিলুপ্ত করে। 2018-তে আমি 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম এবং 2-এর জন্য বাছাই হয়েছিলাম, এবং কারাগার থেকেও আমি 2টা করতে চেয়েছিলাম। আমাদের নেতা তারেক জিয়া নিজে সিদ্ধান্ত নিয়ে আমাকে বার্তা দিয়ে আমাকে নাঙ্গলকোট থেকে নির্বাচন করতে বলেন। তখন নাঙ্গলকোটে প্রার্থী ছিল না, সেই হিসাবে নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ এটা আমার আসন, আর আমার প্রত্যেক আসন হলো সদর। সুতরাং সেখানে সদরে আমি প্রার্থী হইতে পারি এরকম ধারণা থাকা স্বাভাবিক। গতবারও আমি প্রার্থী হয়েছি। কিন্তু আপনার প্রশ্নের জবাবে যেটা বলতে চাই, কুমিল্লাতে কুমিল্লা বাঁচাও মঞ্চ করে যে কাজটা আমি শুরু করেছি, সত্যিকার এটা কুমিল্লাকে বাঁচাতে। আমার নেত্রী
বলেছিলেন, তার স্লোগানের মধ্যে ছিল দেশ বাঁচাও। আমি বলেছি দক্ষিণ বাঁচাও, কুমিল্লা বাঁচাও, বাংলাদেশ বাঁচবে। কুমিল্লা বাঁচাও মঞ্চের আন্দোলনের উদ্দেশ্য হলো কুমিল্লার মানুষ স্বাধীনতার পর যা প্রত্যাশা করেছিল তার কিছুই পায়নি। একটি মেডিকেল কলেজ, এটাও করেছে বিএনপি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানুষের 62 থেকে আন্দোলন যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেটাও করেছে বিএনপি, খালেদা জিয়া, আমি যখন এমপি। কুমিল্লা সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে দক্ষিণ পৌরসভা হওয়ার পরে 35 বর্গ কিলোমিটার হওয়ার পরে, কুমিল্লা 17 বর্গ কিলোমিটার মিললে 52 কিলোমিটার হওয়ার পরে আমাদের দক্ষিণের রাজস্ব যখন 9 কোটি টাকা, তখন কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার মতো উপাদান সৃষ্টি হয় এবং সরকার উদ্যোগ নিয়ে 11 থেকে এটাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সরকারের সময় সিটি কর্পোরেশন করে। দুর্ভাগ্যজনক সত্য, আপনি আপনার সাথে স্বীকার করবেন, 2টি পৌরসভা একত্র হইতে ছাড়া কিছু হয় নাই। কুমিল্লার পরে ময়মনসিংহ বিভাগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, সেটা আজকে বিভাগ। এবং গিয়ে দেখেন রংপুর, আপনি গিয়ে দেখেন চট্টগ্রাম, আপনি গিয়ে দেখেন, আর কুমিল্লা আপনি গিয়ে দেখেন, আমাদের দক্ষিণের লোকদের প্রবেশ পথটি বন্ধ। পদুয়ার বাজার একটা ওভারপাস লুট হয়ে গেছে। এখন সরাসরি নোয়াখালী রাস্তার উপর একটা, কুমিল্লা নোয়াখালী রাস্তার উপর একটা প্রতিবন্ধক দিয়ে মানুষের জন্য জীবনের মরণ ফাঁদ সৃষ্টি করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 লেন রূপান্তরের নামে একটা ডিবেটের সৃষ্টি করে দিয়ে আন্ডারপাস ওভারপাস ছাড়া আমারই নাগর যায় পরগর আমারই আঙ্গিনে দিয়া, আমার বাড়ির সামনে রাস্তা আমি ক্রস করতে পারি না, ক্রস করতে মৃত্যুমুখে পড়ি। এই মরণ ফাঁদের বিরুদ্ধে বিশেষ করে কুমিল্লার পরবর্তী পর্যায়ে ইপিজেড হলো, ইপিজেডের ভর্তের কারণে দক্ষিণের ইতিমধ্যে 1000 গ্রাম বিলুপ্তির পথে। আমরা সবগুলা মিলে কুমিল্লা সিটি কর্পোরেশন বিভাগের রূপান্তর, মহানগরের রূপান্তর, আমাদের প্রবেশ পথ বন্ধ, কুমিল্লার যানজট এবং নাগরিক জীবনের পরিষেবা দেওয়ার জন্যে এই আমাদের এই দাবিগুলো কেন্দ্র করে মানুষের যাওয়ার চেষ্টা করে। আমরা আশা করেছিলাম সরকার পরিবর্তনের পর হবে। আমরা 2 বার এ পর্যন্ত সরকারকে স্মারকলিপি দিয়েছি, কোনো উন্নতি ঘটে নাই। কুমিল্লা বাঁচাও মঞ্চের সাথে কোনো রাজনীতি নাই, কুমিল্লার জন্য রাজনীতি আছে। সুতরাং এটা যদি কেউ আমার আসন মনে করে তার অন্যায় কিছু না, এবং দল চাইলে আমি সেখানে চাইতেও পারি, একই কথা। কুমিল্লা কোতোয়ালির আদি বাসিন্দা হিসেবে অনেকে মনে করছেন আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীও হতে পারেন। আপনি আবার এই নগরবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন, বিভিন্ন তাদের বিষয়গুলো তুলে ধরছেন, তো সেই হিসেবে আপনার মন্তব্য কি? আপনি কি আসলে মেয়র প্রার্থী হতে পারেন? একসময় এরকম একটা চিন্তা করেছিলাম, এখন বয়স হয়েছে, এটা চিন্তা করি না। এখন আমি কুমিল্লার জন্য কিছু করতে চাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুযোগটি কোথায় পাবো? আল্লাহ যখন যেখানে দেবেন সেখানেই। আমি কুমিল্লাকে বাঁচাতে চাই, কুমিল্লার জন্য কিছু করতে চাই। কুমিল্লা 9 নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আপনি দীর্ঘদিন যাবৎ তৎপরতা চালাচ্ছেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম আপনি ইসিতেও গিয়েছেন, এর আপডেট কি? খুব ভালো। 2008 সালের নির্বাচনে, 1 একর নির্বাচনের সময় একমাত্র বিএনপি তখন শাসকদের সাথে আপোষ করে নাই, নেত্রী আপোষ করেন নাই। শেষ পর্যন্ত যখন ম্যাডাম দেশ জাতিকে গণতন্ত্রের প্রতি ফিরে নেওয়ার দেন, তখন তিনি নির্বাচনে যেতে রাজি হয়েছিলেন। বিএনপিতে তখনও নির্বাচনে না যাওয়ার পক্ষে যত বক্তব্য ছিল, নেত্রী গণতন্ত্র পছন্দ করেন। তিনি এও বলেছিলেন প্রয়োজন বোধে আমি বিরোধী যাব, তবু একটি সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু ম্যাডামের এই ঘোষণার সুযোগ নিয়ে একটি মহল সেদিন পরিকল্পিতভাবে নির্বাচনে বিএনপিকে পরাজিত করেছে। অন্যান্যগুলো একটা বাদ হলো, সেদিন 47 থেকে 47টা আসন এই নির্বাচন কমিশন, যেগুলো বিএনপি অধ্যুষিত নির্দেশ সিট, আমারটা সহ, সেদিন একতরফাভাবে অন্যায়ভাবে খান কেটে চুটে খান করে দেয়। এরপরে তো নির্বাচনে যা হয়েছে এটা ইতিহাস একদিন বলবে যে সেই এখন একটা পুস্তিকাও বেরিয়েছে, আমি শুনেছি 2008-এর নির্বাচন বিএনপিকে পরাজিত কত বড় জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। সেই থেকে ম্যাডাম আমাকে আন্দোলন করতে বলেছেন, আমি আন্দোলন করছি, এই আন্দোলন অব্যাহত আছে। আমরা নির্বাচন কমিশনে বিরাট স্মারকলিপি দিয়েছি, আন্দোলন করছি, রোড মার্চ করেছি, এখনও অব্যাহত আছে। এবং ম্যাডাম এই নিয়ে 2008 সালে একটি কমিটিও গঠন করেছিলেন, এম কানোয়ারকে সভাপতি, আমাকে সদস্য সচিব করে। আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছিলাম। সেই প্রতিবেদন আলোকে নির্বাচন কমিশন এখন, ওই সময় বিএনপির প্রতি জুলুম হয়েছিল যে এই আসনগুলা ষড়যন্ত্র করে বিএনপিকে পরাস্ত করার জন্য সেদিন আসনগুলা 2 ভাগ 3 ভাগ করেছিল, সেই আসনগুলা পুনরুদ্ধারের ব্যাপারে নীতিগতভাবে আমি যাদের সাথে কথা বলেছি কমিশন সবাই একমত যে 2008 সালে সেনা সরকারের সময়
সেদিনকার কমিশন ব্রিগেডকে, বিশেষ করে বর্তমান সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার শওকত, উনি ছিলেন এটা নিপুণ কারিগর বিএনপিকে পরাস্ত করার জন্য। এখন এইটার ব্যাপারে নীতিগত তারা একমত হয়েছেন, এতে আইনের সংশোধনী নাকি ব্যাপার আছে, সেইটা নিয়ে সরকারের কাছে প্রস্তাব দিছে। আমরা বিশ্বাস করি আমাদের আসন ব্যবস্থা 2001-এর অবস্থায় ফিরে যাবে। জি, এই আসন ব্যবস্থা যদি আগের জায়গায় ফিরে যায় তাহলে এলাকার মানুষ কি কি উপকৃত হবে, আর এখন যে অবস্থা আছে এতে কি সমস্যা হচ্ছে? আমি আপনাকে একটি কথা বললাম, আগের দিনে যাই হোক, উন্নয়নের রাজনীতি শুরু হওয়ার পরে নির্বাচনী এলাকার সাথে কে এমপি হইল, কাজের লোক, এতে জনগণের উন্নয়নের প্রাপ্তির প্রশ্ন আছে। সেজন্য এমপি যদি আপনার ভালো না হয়, কাজের লোক না হয়, ওই এলাকায় উন্নয়ন পায় না, বঞ্চনা শিকার হয়। এই ব্যাপারে আজকে তাই মানুষ এখন ভোট দেওয়ার প্রশ্নে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে কাজের লোকও খুঁজতেছে। সেটাতে আমি বিশ্বাস করি। যেমন গত ইয়েতে নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই, লোটাস কামাল সাহেব মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী ছিলেন, এমপি হিসাবে যে বরাদ্দ উনি পেয়েছেন সেইটারও কোনো হদিশ বাংলাদেশ এই এলাকায় বিরাজমান নাই। সুতরাং এই জন্যই বলি, উন্নয়নের সাথে এখন এমপির অবস্থান, অবস্থিতি, ভূমিকা গুরুত্বপূর্ণভাবে জড়িত। এবং এটাকে বলে, আমিও বলি, শুধু রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি একটা বিরাট উপাদান আগামী নির্বাচনে। দীর্ঘদিন যাবৎ কুমিল্লার মানুষ উন্নয়ন বঞ্চিত, এর কারণ কি? আমাদের উপলব্ধি নেই। আমি আজও প্রশ্ন করি আপনাকে, তাহলে একটু সময় দেন। আমরা 5 জেলা ঘুরে ঢাকা থেকে ট্রেনে রাত্রেবেলা এসে নামি, সময় থাকে না। যাওয়ার সময় উঠি তখন এটা রাত্রে এমন সময় যে উঠা যায় না। কেন 5 জেলা ঘুরি? এই দাবিটা কেন উঠে না? ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন ব্রিটিশরা করতে চাইল, পাকিস্তানরা দরপত্র দিয়েছিল। আমরা রাজনৈতিক নেতা যারা করে তারা এই আন্দোলনটা কেন তুলি নাই? ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চাই। এক, কুমিল্লা বিমানবন্দর ছিল ব্রিটিশ আমল থেকে মানুষের জায়গায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজনে ফসলের ক্ষতিপূরণ দিয়ে 19 বিমানবন্দর এলাকা মানুষের সম্পত্তি নেয়। এই বিমানবন্দর এলাকা মানুষ ফেরত পায় নাই, বিমানবন্দরও নাই। শেখ হাসিনা এটাকে ইপিজেড বানিয়ে দিয়েছেন। এই বিমানবন্দর এখন বন্ধ। ধান খেতে বিমানবন্দর হয়েছে, এটা বন্ধ। নদী দিয়া, সাগর দিয়া, পানি দিয়া রেল লাইন হয়েছে, কুমিল্লা ঢাকার রেল লাইন হয় নাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পৃথিবীর ইতিহাসের অন্যতম ব্যস্ততম মহাসড়ক। শুধু তাই নয়, এই সড়কটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে গেছে। যেমন চান্দিনা থেকে দাগনবিয়া পর্যন্ত এলাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এই রাস্তাটি 4 লাইনের নামে 750 টাকা আমি উদ্যোগ নিয়ে, আমি যখন 2001 সালে বিএনপি উদ্যোগ নিয়ে এই রাস্তাটিকে অনুমোদন করা হয়। আপনি কি এও জানেন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি 1988 সালে বন্যার আগে এরশাদের সময় এই রাস্তার স্বাধীনতার পরে 1 ইঞ্চি মাটি কেউ ফেলে নেই। তার পরবর্তী পর্যায়ে 2001 সালে এটাকে উন্নয়নের জন্য নেন। 4 লাইন করার জন্য দেওয়া হলো 750 কোটি, যেটা সড়ক বিভাগ চেয়েছিল। 750 কোটি টাকা সাইফুর রহমান সাহেব একদিনে বরাদ্দ করলেন। হানি ফ্লাইওভারের জন্য একদিনে সাইফুর রহমান সাহেব জাপান ডেপ ক্যান্সেলেশন যে ফান্ড থেকে 650 কোটি টাকা দিয়েছিলেন। পরবর্তীতে হানি ফ্লাইওভার হলো, এটা ছিল যাত্রাবাড়ি ফ্লাইওভার, হানি ফ্লাইওভার হলো। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 2014-তে একটা আন্ডারপাস নাই, একটা ওভারপাস নাই, একটা ফ্লাইওভার ছিল, রেল ওভারপাস ছিল পদ্মের বাজারে। এটা অর্ধেক নোয়াখালী রাস্তার আগে নামে দিয়ে যে মরণফাঁদ সৃষ্টি করেছে ঢাকার, বিশেষ করে থেকে দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত এই অংশ গত 14 সাল থেকে আজ পর্যন্ত যতদূর আমরা শুনেছি 1,03,000 মানুষ বর্তা হয়ে গেছে। এই রাস্তাটি করে নাই। একটা আন্ডারপাস করার কথা ছিল টমথম ব্রিজে, কেন হয় নাই? বেলতলিতে আন্ডারপাস করার কথা ছিল, এখন হচ্ছে কেন? কুটবাড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তা ক্রস করে নাই। আমাদের এই যে 3টা ওয়ার্ড গেছে, এই 3টা ওয়ার্ডের মধ্যে দিয়ে কারো জমি এদিকে, কারো বাড়ি এইদিকে, একটা জায়গায় একটা সার্ভিস লেন নেই। মানুষ রাস্তা ক্রস করতে যায়, এই রাস্তা ক্রস করতে যায় ট্রাফিক এত ঘনত্ব, এমন দিন নাই যেদিন কেউ না কারো পরিবার খালি হয় নাই। কি কারণে আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হলো না? ধান খেতে রাস্তা হতে পারলো, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা মাওয়া রাস্তা হলো নদীর পাড় দিয়ে, নদীর ভিতর দিয়া, এটা হলো না কেন? এই প্রশ্ন আমাদের একটি কারণ আমি দেখি, আমরা উপলব্ধি করি না যে আমরা বঞ্চিত। রাজনৈতিক কোনো ছলচাতুরি ছিল? কিছু ক্ষেত্রে হয়তো ছিল। ছলচাতুরি তো রাজনীতি যেখানে থেকে ছলচাতুরিও থাকে, সেটা বুঝার মতো ক্ষমতা কুমিল্লার লোকদের ছিল।
আমরা কুমিল্লার লোকরা পরশ্রীকাতর। এর বাইরে আমরা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে কুমিল্লার দাবির প্রশ্নে ৬২-তে ব্যারিস্টার রফিকের নেতৃত্বে তখন ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এক হয়েছিল। আর কোনোদিন কুমিল্লার মানুষ কোনোদিন এক হয় নাই কুমিল্লার প্রশ্নে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কি না, আর কবে নাগাদ নির্বাচন হলে ভালো মনে করেন? দেখুন, আপনাকে বলি, নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো। আর এই সরকার সময় হচ্ছে আমরা সমুদায় আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ম্যাডাম জেল কেটেছেন। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির অর্জন। আমরা ধৈর্যশীল, আমরা একই উপদেশ দেই, রাজনীতি করি, আমরা একই উপদেশ আমার দল দিচ্ছে, অবিলম্বে নির্বাচন চাই। ডক্টর ইউনূস নিজেই বলেছেন ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে। ডিসেম্বর ইজ এ গুড সিজন ফর ইলেকশন। আমার মনে হয় এটা মেনটেন করা উচিত। মেনটেন করার মতো সুযোগ ব্যবস্থা আছে, সরকার সিদ্ধান্ত নিলেই হবে। আর সরকার সিদ্ধান্ত যদি কোনো গরিমসি করে, এক্ষেত্রে বিএনপি এটা মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে। আগামী নির্বাচন বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জটা আগে ছিল আওয়ামী লীগ, তারা চিহ্নিত ছিল। আর এখন যাদেরকে চ্যালেঞ্জ করবো তাদেরকে চিনি না, এখনো বুঝি না, কত শক্তি আছে তাও জানি না, দেখে নেই। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আপনি যখন প্রার্থী ছিলেন, কারাগারে ছিলেন, আপনার মেয়ে ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস ব্যাপক জনপ্রিয়তা, আপনার পক্ষে ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন। 5 আগস্ট পূর্ববর্তী সময় আমরা দেখেছি তিনি ব্যাপক অবদান রেখেছেন ছাত্র জনতার গণ আন্দোলনে। তাকে কি আগামীতে রাজনীতিতে দেখা যাবে? আপনার মন্তব্য? তার রাজনীতি হলো প্রতিবাদ করে যেটা করা। আমার রাজনীতি হলো ভোটের রাজনীতি, উন্নয়নের রাজনীতি। তার রাজনীতি হলো প্রতিবাদের রাজনীতি। অন্যায় যেখানে দেখে রুখে দাঁড়ায়। একবার বাবার পক্ষে দাঁড়িয়েছে, আবার দেশের পক্ষে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এরকম সিচুয়েশন ইনশাল্লাহ আমার বলতে হবে না। সে জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, কল্যাণের প্রয়োজনে মানুষের কাছে থাকবে, আমিও বিশ্বাস করি। নির্বাচন ডিসেম্বরে হোক আর জুনে হোক, আপনি কোন আসন থেকে প্রার্থী হবেন? আমি আবারও তো বলছি, আমাদের বিধানে আছে তিনটা আসনে ইলেকশন করা যায়। আমি তিনটাই চাবো। তিনটা? কোন তিনটা? দুইটা তো আছে, একটা যেটা আমি আছি, আর একটা হলো আমার সদর কুমিল্লা, আর একটা দেখে নিই কোনটা। মানে অর্থাৎ কুমিল্লা 6 এবং কুমিল্লা 10 এই দুটো চাইবেনই, আরেকটা কোনটা চাইবেন সিদ্ধান্ত নিতে পারছেন না? না, আমার তো মনে হয় সুযোগ থাকলে আমি 5টা করতাম, দেখতাম বুড়া হয়েছে কি দূর আগেছে মানুষ চেনে। টঙ্কার অবস্থায় সিদ্ধান্ত নেবে, আর সর্বোপরি এই সিদ্ধান্ত নেবে দল। দলের প্রসঙ্গ যেহেতু আসলে, সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। আসলে তাদের কি দেখছেন এই পরিচালনা? ভবিষ্যৎ দেখছি তাদের মধ্যে। আপনার তারা এই গত 1 মাস হয়েছে বোধহয় কমিটি হয়েছে। তারা 1 মাসে প্রত্যেক উপজেলায় 2-3 বার বসেছে, ছোট আকারে বসেছে, 4বারও 5বারও বসেছে। এবং তারা এর মধ্যে বসে করে সব জায়গায় সম্মেলন প্রস্তুতি কমিটি সফলভাবে করে ফেলেছে। এবং নির্বাচনের পরেও প্রশ্ন উঠে, তারা সফলভাবে করে যে কার্যক্রম শুরু করেছে এটা অব্যাহত রাখতে পারলে আমি মনে করি এই প্রজন্মের নেতা জাকারিয়া তাহের সুমন কুমিল্লাতে দলীয় সাংগঠনিক প্রস্তুতে বিরাট ভূমিকা রাখবে এবং রেকর্ড করবে। আমি তাকে অভিনন্দন জানাই, তার শুভ এবং কমিটির শুভ কামনা করি। এতক্ষণ কষ্ট করে কুমিল্লার কাগজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কুমিল্লার কাগজ পছন্দ করি, সেই জন্য সময় দিলাম। থ্যাংক ইউ।